সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তো আমরা শুরু করছি আজকের এই ক্লাস। তোমরা জানো যে আমরা জিকের মডেল কোশ্চেন পেপার শুরু করেছি। তো আজকেও তোমাদের মডেল কোশ্চেন পেপারে আমরা 30টি কোশ্চেন করাবো, এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে রেখেছি বা এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমরা জানো প্রতিবারের মতন আমরা প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। আর ক্লাসের ক্ষেত্রে আগে তোমরা অ্যান্সার করো, তারপরে আমরা অ্যান্সারগুলো করিয়ে থাকি। ঠিক আছে? চেষ্টা করবে কাউন্ট করে রাখার জন্য কতগুলো অ্যান্সার তোমরা অ্যাটেম্প্ট করতে পারছো সঠিকভাবে, আর যাতে তোমরা নিজের স্কোরটা বলতে পারো। ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেন বলেছে যে আদি গ্রন্থ আসলে কি? আদি গ্রন্থ আসলে কি? কি বলেছে দেখো, যে শিখদের একটি ধর্মীয় পুস্তক, জৈনদের একটি ধর্মীয় গ্রন্থ, বৌদ্ধদের একটি প্রাচীন নিয়মাবলী, নাকি হিন্দুদের একটি ঐতিহাসিক মহাকাব্য? প্রত্যেকে কিন্তু অ্যান্সার বলবে। যারা ক্লাস করছো প্রত্যেকে কিন্তু উত্তর বলবে। আমি দেখতে পাচ্ছি অর্পিতা বলছে এ, সঞ্চয়িতা এ, সুস্মিতা এ, সংঘমিত্রা এ, সোমা এ, মামনি এ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি তোমাদের উত্তরটা হবে অপশন এ, অবভিয়াসলি। আমি বলে দিচ্ছি, দেখো এখানে বলা আছে এই আদিগ্রন্থ 1604 সালে পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব সংকলন করেছিলেন। ঠিক আছে, এখানে একটি শিখদের ধর্মীয় যে পুস্তক, মানে শিখদের ধর্মের কথাগুলো এই আদি গ্রন্থতে লেখা রয়েছে। ঠিক আছে, এটা এটা মূলত হচ্ছে কে রচনা করেছিলেন, তোমরা দেখতেই পাচ্ছ যে পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব। ঠিক আছে, কত সালে? না, 1604 সালে। চলো, কোশ্চেন নাম্বার 2 বলেছে বিখ্যাত গ্রন্থ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই গ্রন্থের লেখক কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বি আর আম্বেদকর? সবাই কিন্তু করবে, সবাই অ্যান্সার বলবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা উত্তর কি হবে? এটা উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। এটা তোমরা সবাই জানো, এটা বিখ্যাত একটি গ্রন্থ, এটা পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। তো যারা যারা অপশন এ বলেছো একদম সঠিক উত্তর। তো এখানে এই এটি মহাত্মা গান্ধীর হচ্ছে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নামে পরিচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমরা মনে রাখবে। চলো, কোশ্চেন নাম্বার 3, নিউটনের প্রথম গতিসূত্র আর কি নামে পরিচিত? নিউটনের যে ফার্স্ট ল অফ মোশন, এটা আর কি নামে পরিচিত? শক্তি নিত্যতা সূত্র, ভরবেগের সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, জড়তার সূত্র? নিউটনের প্রথম গতিসূত্র আর কি নামে পরিচিত? প্রত্যেকে অ্যান্সার করো কিন্তু, যারা যারা ক্লাস করছো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডি অ্যান্সারটা আসছে। দেখো, তো এখানে বলে রাখি তোমাদেরকে, তোমরা প্রত্যেকেই জানো যে নিউটনের তিনটে গতিসূত্র ছিল, তাই না? ফার্স্ট গতিসূত্র, যেটা তার আরেকটা নাম হচ্ছে কি তোমার জড়তার নীতি, ল অফ তোমার হচ্ছে কি ইনার্সিয়া। তোমরা জানো যে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে গতিশীল থাকার চেষ্টা করে, আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে স্থির থাকার চেষ্টা করে, তাই না? আর তৃতীয় সূত্র তো তোমরা সবাই জানো, আহ, যে তোমার প্রত্যেক ক্রিয়ারই বিপরীত গতিক্রিয়া থাকে, তাই না? আর ভরবেগের যে সূত্র, সেটা হচ্ছে কি তোমার, এটা দ্বিতীয় সূত্র নামে পরিচিত, তাই না?
ভরবেগের সূত্রটা দ্বিতীয় সূত্র নামে পরিচিত। যাই হোক, তাহলে এটা আমাদের জড়তার নীতি অনুযায়ী আমরা বলতে পারি যে এটা দ্বিতীয় ফার্স্ট ল অফ মোশনের ক্ষেত্রে অল্টারনেটিভ নাম। কোশ্চেন নাম্বার 4, পেলিওন্টোলজি বিজ্ঞানের কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়? পেলিওন্টোলজি কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়? বলেছে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম, পাখি ও পক্ষী জগৎ, কীটপতঙ্গ বা পতঙ্গ, শিলা এবং খনিজ পদার্থ, তাই না? পেলিওন্টোলজি হচ্ছে কি তোমরা যারা উত্তর করছো অপশান এ, তাই না? অপশান এ যারা করছো তারা একদম সঠিক উত্তর, উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম, তাই না, পেলিওন্টোলজি। আচ্ছা, তার সাথে দেখো এখানে প্রত্যেকটা বিভাগ, মানে প্রত্যেকটা না হলেও কিছুটা বলে দেওয়া হয়েছে। অর্নিথোলজি মানে তোমরা মনে রাখবে মানে পাখি পাখি নিয়ে বা পক্ষী নিয়ে হচ্ছে কি সম্পর্কিত যে কাজকর্ম করা হয় তাকে আমরা অর্নিথোলজি বলি। এন্টোমোলজি হচ্ছে কি কীটপতঙ্গ, মাইকোলজি হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা, মাইকোলজি, ওকে। ফাইকোলজি হচ্ছে কি শৈবাল সম্পর্কিত বিদ্যা, পেট্রোলজি হচ্ছে শিলা বা পাথর সম্পর্কিত বিদ্যা। মনে থাকবে? একটু জানাও তো, এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো বলা হলো তোমাদের মনে থাকবে? একটু জানাও তো। ওকে, তাহলে আমরা আশা করি সবাই মনে রাখতে পারবো, কারণ এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5, মারাঠা সম্রাটের বীর যোদ্ধা ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাই না? মারাঠা সাম্রাজ্যের বীর যোদ্ধা ছত্রপতি শিবাজি, তোমরা জানো রিসেন্ট একটা মুভি বেরিয়েছিল, তাই না? খুব সুন্দর, হচ্ছে কি তোমার সম্ভবত হচ্ছে কি তোমার ভিকি কৌশল, তাই না? ও হচ্ছে কি তোমার এই শিবাজির হচ্ছে কি তোমার আহ সম্ভবত, যদি আমি ভুল না হয়, তাহলে তার রোল প্লে করেছে। তো সেই মারাঠা সম্রাটের বীর যোদ্ধা ছত্রপতি শিবাজি, তাই না, রাজাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এটা হচ্ছে কি তোমরা আশা করি অনেকেই বলতে পারছো বা পারবে। এটা 1674 খ্রিস্টাব্দে, তাই তো? 1674, অপশান সি। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশনও বলেছি, দেখো। তো 1674 সালে রায়গড় দুর্গে রাজ্যাভিষেকের সময় তিনি ছত্রপতি উপাধি নেন, তাই না? আর 1665 সালে শিবাজি এবং ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংয়ের মধ্যে বিখ্যাত পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজির শাসন অবস্থায় 8জন মন্ত্রী পরিষদকে অষ্টপ্রধান বলা হতো, যার প্রধান ছিলেন পেশোয়া, তাই না? মানে তাদের যারা অষ্টপ্রধান, মানে 8জন প্রধান থাকতেন, তাদের মধ্যে যিনি লিডার হবেন তাকে বলা হয় পেশোয়া। ঠিক আছে, পেশোয়া। আর তিনি চৌথ এবং স্বর্দেশমুখী নামে দুটি কর আদায় করতেন। ঠিক আছে, চৌথ হচ্ছে কি 1/4, আর স্বর্দেশমুখী হচ্ছে 1/10। ঠিক আছে, নামে দুটি কর কিন্তু আদায় করতেন। কে না? ওই ছত্রপতি শিবাজি মহারাজ, তাই না? যাই হোক, তাহলে আশা করি মনে রাখতে পারবে তোমরা এই ইনফরমেশনগুলো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 6, বিখ্যাত ইলোরার কৈলাস গুহা মন্দির কে নির্মাণ করেছিলেন? তাই না? বিখ্যাত ইলোরার কৈলাস গুহা মন্দির কে নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ, চোল রাজা প্রথম রাজরাজ, পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন, গুপ্ত রাজা প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে, তাহলে ইলোরার গুহা মন্দির যেটা, এটা পরীক্ষায় কিন্তু দেয়, তোমরা সবাই জানো। এটা হচ্ছে কি রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। অপশান এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ, হ্যাঁ, উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, পরের কোশ্চেন বলেছে, দেখো, ভারতের মূল ভূখণ্ডের বা সমগ্র ভারতের দক্ষিণতম স্থলবিন্দু নিচের কোনটি? ঠিক আছে, তো এখানে দক্ষিণতম বলেছে, দক্ষিণতম স্থলবিন্দু। তো দেখো এখানে বলেছে পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, গুহার মমি, বা তোমার হচ্ছে কি কিথিবু। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে কি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, যেহেতু আমাদের একদম উত্তর একদম হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট, মানে দক্ষিণ দিকে, তাই না? আমরা ভারতের মানচিত্র যদি আঁকি, তাহলে
আমরা দেখতে পাবো, তাই না? তো এখানে যদি আমরা দেখি তাহলে এই যে একদম পুরো এটা হচ্ছে উত্তর, নর্থ, এটা সাউথ, এটা ইস্ট ওয়েস্ট। তো এই যে তোমার সাউথ পোর্শনটাতে, তাহলে তাই না, এখানে হচ্ছে সবচেয়ে যে শেষ প্রান্ত রয়েছে সেটাকে আমরা কি বলি, ইন্দিরা পয়েন্ট, তাই না, পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। তো দেখো এখানে আমরা বেসিক্যালি তোমরা মনে রাখবে উত্তর বিন্দু যদি বলা হয় তাহলে উত্তর এই জায়গাটায় জম্মু ও কাশ্মীরের কাছে রয়েছে তোমার উত্তর বিন্দু। আচ্ছা, এটা ভুল হয়ে গেল মনে হয়, দাঁড়া দাঁড়া, ইন্দিরা কোল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ইন্দিরা কোল, এটা যে ইন্দিরা কোল বলা হয়, তাই না, উত্তরের ক্ষেত্রে ইন্দিরা কোল বলা হয়। ইন্দিরা কোল হচ্ছে উত্তরের ক্ষেত্রে বলা হয় জম্মু কাশ্মীর। আচ্ছা, তারপর হচ্ছে যেটা হচ্ছে পূর্বতম বিন্দু, সেটা হচ্ছে কি পূর্ব দিকে, মানে এইদিকে, এই পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। আর পশ্চিমতম হচ্ছে কি দেখো গুহারমতি গুজরাট, ঠিক আছে, গুহারমতি যেটা গুজরাট। তাহলে এখানে কিন্তু 4টি দিক কিন্তু আমরা বর্ণনা করে দিয়েছি। আর ইন্দিরা পয়েন্ট যেটা, ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট নিকোবর, ওই যে নিকোবর দ্বীপে অবস্থান করে, ঠিক আছে, নিকোবর দ্বীপে। দেখো তোমরা অনেকে গুলিয়ে ফেলেছো এই যে কন্যাকুমারী, কন্যাকুমারী হচ্ছে কি আমাদের ভারতের মূল ভূখণ্ডের সাপেক্ষে শেষ পয়েন্ট আছে কন্যাকুমারী। তোমরা জানো যে এই জায়গাটায় আমাদের আরও কিছু দ্বীপ রয়েছে, যেমন হচ্ছে কি তোমার আন্দামান নিকোবর, তাই না, আইল্যান্ডস রয়েছে। তো সেখানে এই পয়েন্টটা ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট হচ্ছে অবস্থান করে, ঠিক আছে। দেখো এখানে কিছু ইনফরমেশন তাহলে তোমরা জানলে নিশ্চয়ই। তাহলে আমাদের সবচেয়ে উত্তরে রয়েছে ইন্দিরা কোল, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে ইন্দিরা কোল, তার নাম হচ্ছে ইন্দিরা কোল। পূর্ব রয়েছে কি অরুণাচল প্রদেশের কিবিথু, ওকে। গুজরাটের কাছে রয়েছে গুহারমতি, যেটা হচ্ছে পশ্চিমতম বিন্দু। আর সবচেয়ে যদি বলা হয়, কোশ্চেনটা তাইভাবেই ছিল, দেখো যে ভারতের মূল ভূখণ্ডের বা সমগ্র ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাই না। তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা বলেছি কি পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, একটু আমাকে জানাও তো তোমরা সবাই বুঝতে পারলে কি না। সিসি লিখলেই হবে, সবাই সিসি লিখো, সিসি লিখলে হচ্ছে কি আমি বুঝে যাবো যে সবাই তোমরা বুঝতে পারলে। একদম, তাহলে আশা করি এগুলো তোমাদের খুব ইনফরমেটিভ জিনিস, তাই তো, তোমাদের পরীক্ষার জন্য। চলো কোশ্চেন নাম্বার 8, মাছ হওয়া সত্ত্বেও নিচের কার দেহে পটকা এবং কানকো বা ফুলকা আবরণী অনুপস্থিত থাকে, তাই না, মাছ হওয়া সত্ত্বেও। দেখো তাহলে মাছ হওয়া সত্ত্বেও আমরা কি বলবো, এখানে উত্তর শঙ্কর মাছ, তাই না, স্টিংরে। স্টিংরে হচ্ছে কি তোমার শঙ্কর মাছ। এটা মূলত তোমরা মনে রাখবে যে এটা মাছ হওয়া সত্ত্বেও নিচের তোমার আহ, মানে দেহে পটকা এবং কানকো বা ফুলকা আবরণে অনুপস্থিত থাকে, মানে সুইম ব্লাডার থাকে না, ফুলকা থাকে না, এটা হচ্ছে শঙ্কর মাছ, ওকে। চলো কোশ্চেন নাম্বার 9, বলেছে ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, লেদার মানে চামড়া, বুঝতে পেরেছো তো, লেদার মানে চামড়া। তো ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থান করে, সিমলা, কটক, লখনৌ নাকি চেন্নাই, তাই না, সিমলা, কটক, লখনৌ নাকি চেন্নাই। তো এটা যারা যারা তোমরা উত্তর চেন্নাই বলছো তারাই কিন্তু উত্তর সবাই ঠিক বলেছে, তাই না, চেন্নাই হবে। বুঝতে পারলে, লেদার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কোথায়, চেন্নাইতে, নট লখনৌ, তাই না, এটা উত্তর হবে কি চেন্নাই। আচ্ছা, তার সাথে দেখো কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, তাই না। তার সাথে কিছু ইনফরমেশন রয়েছে, যেমন আলু গবেষণা কেন্দ্র রয়েছে সিমলা, যেটা হিমাচল প্রদেশের মধ্যে পড়ছে। ধান গবেষণা কেন্দ্র রয়েছে কটক, যেটা ওড়িশার মধ্যে পড়ছে। গম এবং কৃষি গবেষণা কেন্দ্র যেটা পুসা, যেটা নয়াদিল্লিতে রয়েছে। ওষুধ বা ড্রাগ গবেষণা যেটা কেন্দ্র রয়েছে লখনৌ, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। দুগ্ধ বা ডেয়ারি গবেষণা কেন্দ্র রয়েছে হরিয়ানার কারনালে, তাই না, হরিয়ানার কারনালে। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার সাপোর্টিভ ইনফরমেশন, তাই না। লেদার ইনস্টিটিউট বললে উত্তর হয়ে যাবে চেন্নাই।
আর আলু হচ্ছে তোমার সিমলা, ধান হলে কটক, গম এবং কৃষি গবেষণা হলে পুসা, ওষুধ এবং ড্রাগ হলে লখনৌ, দুগ্ধ বা ডেয়ারি গবেষণা হলে কার্নাল। তাই না? ঠিক আছে, তো বুঝতে পারছো সবাই? চলো কোশ্চেন নাম্বার 10। ভারতের পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষায় প্রবর্তনের প্রধান সমর্থক বা উদ্যোক্তা কে ছিলেন? তাই না? ভারতের পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষায় প্রবর্তনের প্রধান বা সমর্থক বা উদ্যোক্তা কে ছিলেন? তাই না? দেখো, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন অপশন বি বলছো, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড থমাস বেরিংটন ম্যাকলে। চলো কোশ্চেন নাম্বার 11 বলছি, কোন দেশের সংবিধান ও শাসনতন্ত্রের অনুকরণে ভারতীয় সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা গৃহীত হয়েছে? তাই না? দেখো, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি তোমরা অপশন বি বলেছো, তাই তো? অপশন বি। তো এটা উত্তর হয়ে যাবে একদম সঠিক উত্তর, ব্রিটেন, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 12। গোল্ডেন থ্রেশোল্ড গ্রন্থটির লেখিকাকে? অ্যানি সরোজিনী নাইডু, মহাদেবী বর্মা নাকি অরুন্ধতী রায়? তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন বি, সরোজিনী নাইডু। তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার, সরোজিনী নাইডু। দেখো, সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি 1925 সালের কানপুর অধিবেশনে। ঠিক আছে, 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান ও নির্ভরযোগ্য উৎস কোনটি? তাই না? সিন্ধু সভ্যতা সম্বন্ধে আমাদের জানার এবং নির্ভরযোগ্য যদি আমরা উৎস দেখি, তাহলে সেটা হবে কি? প্রত্নতাত্ত্বিক খননকার্য এবং প্রাপ্ত বস্তু, তাই তো? প্রত্নতাত্ত্বিক খনন কার্য এবং প্রাপ্ত বস্তু। মনে রাখবে যে সিন্ধু সভ্যতার লিপি আজও উদ্ধার বা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাই খনন কার্যের উপরেই আমরা পুরোপুরি নির্ভরশীল। চলো, নিচের কোন ভারতীয় ব্যক্তিত্ব পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশানি পাকিস্তান পেয়েছিলেন? তাই না? পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশানি পাকিস্তান পেয়েছিলেন? জওহরলাল নেহেরু, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী নাকি লাল বাহাদুর শাস্ত্রী? তাহলে তোমরা এটা সবাই জানো, মোরারজি দেশাই, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1990 সালে মোরারজি দেশাই এই সম্মান লাভ করেন। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15 বলেছে যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা ফেলা হয়েছিল কোথায় না, জাপানের কিন্তু হিরোশিমা, একটা হিরোশিমাতে পড়েছিল, একটা নাগাসাকিতে পড়েছিল। তাহলে হিরোশিমাতে যেটা পড়েছিল সেটাকে আমরা কি বলি? লিটিল বয়, তাই তো? হিরোশিমাতে লিটিল বয়, অপশন বি। আর নাগাসাকিতে হচ্ছে ফেট বয়। এবারে দেখো, কিছু ইনফরমেশন দেখে নাও। হিরোশিমায় বোমাটি ফেলা হয় 6 আগস্ট 1945 সালে। এটি ইউরেনিয়াম 235 দ্বারা তৈরি ছিল, তাই না? এবং এটা ছিল হচ্ছে কি তোমার লিটিল বয়।
নাগাসাকিতে 9 আগস্ট 1945 সালে ফেলা বোমাটির নাম ছিল ফ্যাডম্যান। এটি প্লুটোনিয়াম 239 দ্বারা তৈরি ছিল, তাই না? তাহলে দুটো বোমের কথা আমরা মনে রাখবো, একটা ছিল লিটিল বয়, একটা ছিল ফ্যাট বয়। লিটিল বয় হিরোশিমাতে ফেলা হয়েছিল 6 আগস্ট 1945, সেই সালেই 9 আগস্ট নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল ফ্যাডম্যান। এটা ছিল প্লুটোনিয়াম 239 দ্বারা তোমার হচ্ছে কি তৈরি। মানে অ্যাকচুয়ালি যে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এগুলো সব হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ, তোমরা জানো নিশ্চয়, তাই না? অল আর দা তোমার বলতে পারো যে এরা সমস্ত কিন্তু হচ্ছে কি তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না? তো যার কারণে এগুলোকে দিয়ে বোমা যে বানানো হয়েছিল এগুলো খুবই এক্সপ্লোসিভ, তোমরা জানো। মানে আজ পর্যন্ত তার এফেক্ট কিন্তু চলছে, সেই 1945 সালের এফেক্ট কিন্তু এখনও চলছে। কোশ্চেন নাম্বার 16, উদ্ভিদের বুলবিল এর দ্বারা বংশবিস্তার নিচের কোন ধরনের জনন প্রক্রিয়ার উদাহরণ? তাই না? বুলবিল অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন নাকি অপত্য জনন, তাই না? তাহলে বুলবিল তোমরা প্রত্যেকেই জানো, এই বুলবিল দ্বারা জননকে আমরা অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখা যায়। এটা আমরা চুপড়ি আলু বলে একটা উদ্ভিদ রয়েছে, সেই চুপড়ি আলুর ক্ষেত্রে আমরা বেসিক্যালি লক্ষ্য করি, তাই না? চুপড়ি আলু, তাহলে এটা উত্তর হবে কি অপশান বি, এটা চুপড়ি আলু উত্তর হবে কি তার উদাহরণ। আর এটা হচ্ছে তোমার বুলবিলের অঙ্গজ জনন, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 17, সন্ত্রাসবাদী বা নাশকতামূলক আক্রমণে ব্যবহৃত আইইডি এর পুরো নাম কি? আইইডি বলছে এক্সপ্লোসিভ সরি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, ইন্টারনাল এক্সপ্লোসিভ ডিভাইস, ইনস্ট্যান্ট এক্সপ্লোসিভ ডিভাইস নাকি ইন্টারন্যাশনাল এক্সপ্লোসিভ ডিভাইস। ওকে, তাহলে যেটা আইইডি ব্যবহার করা হয় সে আইইডির পুরো নাম কি? একদম, তাহলে যারা যারা তোমরা উত্তর বলেছো অপশান এ, তারা কিন্তু সঠিক উত্তরই বলেছো। এই আইইডি হচ্ছে কি তোমার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, তাই না? একদম, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 18, বলেছে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কত খ্রিস্টাব্দে ভারত সীমান্ত আক্রমণ করেছিলেন? তাই না? মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কত খ্রিস্টাব্দে ভারত সীমান্ত আক্রমণ করেছিলেন? বলো, প্রত্যেকেই বলো। এটা উত্তর হবে হচ্ছে কি তোমার 1221, ঠিক আছে? 1221। দেখো তার সাথে কিছু ইনফরমেশনও মনে রাখবে। তো দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন, ঠিক আছে? তাহলে ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ যিনি ছিলেন মঙ্গল নেতা, তিনি হচ্ছে কি ভারতকে লুণ্ঠন করার জন্য, ভারতকে ছিনতাই করার জন্য তিনি আক্রমণ করেছিলেন। আচ্ছা, বলেছে দেখো যে এডস রোগের জন্য দায়ী এইচআইভি ভাইরাস, এটি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, একতন্ত্রী ডিএনএ নাকি দ্বি বৈপ্লবিক আরএনএ, তাই না? তো তোমরা নিশ্চয়ই জানো যে এইচআইভি পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তাই না? এগুলো পুরো নামও তোমাদেরকে চাইতে পারে। এই এইচআইভির ক্ষেত্রে আমরা যে জেনেটিক মেটেরিয়াল দেখতে পাই তার যদি নেচার দেখি তাহলে সেটা কি হয় না সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এ, তাই না? অপশান এ। ভালো লাগছে তো তোমাদের? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? একটু জানাও তো তোমরা, কোশ্চেন সব ঠিক আছে? ওকে, চলো নেক্সট। বলেছে দেখো যে নিচের কোনটি ভিয়েতনামের প্রচলিত অফিসিয়াল মুদ্রা? ভিয়েতনামের প্রচলিত অফিসিয়াল মুদ্রা কোনটি? ডং, ইয়েন, ওয়ান, ইউয়ান, তাই না? তাহলে ভিয়েতনামের প্রচলিত অফিসিয়াল মুদ্রা ডং, ইয়েন, ওয়ান, ইউয়ান, তাই না? তাহলে ভিয়েতনামের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এর যে মুদ্রার নাম হচ্ছে ডং, ডিওএনজি, এরা ব্যবহার করে ডং। আমরা যেমন টাকা বলি, তাই না? রুপি, তো ওরা হচ্ছে ডং বলে। তো দেখো এখানে তার পাশাপাশি বাকিদের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে রাজধানী না হেনয়, জাপানের মুদ্রা ইয়েন,
রাজধানী টোকিও। দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওয়ান, রাজধানী সিওল। চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান বা রেনমিনবি, রাজধানী হচ্ছে বেইজিং। ঠিক আছে, এগুলো মনে রেখে দেবে, এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলো থেকে পরীক্ষা আসতে পারে। চলো নেক্সট। ব্যাকটেরিওফাজ শব্দে ফাজ আজ কথাটির আসল অর্থ কি? তাই না, ফাজ কথাটির আসল অর্থ কি? দেখো এটা পুরো বায়োলজির কোশ্চান। ব্যাকটেরিওফাজ শব্দে ফাজ শব্দটির আসল নাম কি? কি হবে বলো? তাহলে এটা উত্তর কি হবে গো? ভক্ষক বা খাদক, তাই না, ভক্ষক বা খাদক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এটা মনে রাখবে যে ব্যাকটেরিওফাজ হচ্ছে কি এমন একটি ভাইরাস, মানে নাম শুনে আবার ঘাবড়ে যাও না। ব্যাকটেরিওফাজ হচ্ছে কি ওয়ান টাইপ অফ ভাইরাস, যেটা কি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস বা ভক্ষণ করে। এটি আমাদের উপকারী ভাইরাস, কেন? যেহেতু ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 22। ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কিত এডহক কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? তাই না, এডহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো মনে রাখবে এই যে এডহক কমিটির চেয়ারম্যান ছিলেন একদম, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তো এখানে তোমরা মনে রাখবে যে বর্তমান জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন তোমার পিঙ্গালি ভেঙ্কাইয়া। পতাকা দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ছিল 3:2। 1947 সালে 22শে জুলাই গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কর্তৃক জাতীয় পতাকাটি গৃহীত হয়। চলো, দিল্লিতে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত? তো মহাত্মা গান্ধীর সমাধিস্থল ভাগ্যক্রমে আমি ঘুরে এসেছি ওখানে, তাই না, ওটাকে রাজঘাট বলা হয়। ঠিক আছে, রাজঘাট। সৌভাগ্যক্রমে আমি ঘুরে এসেছি, তো এটা হচ্ছে কি তোমার রাজঘাট। তো দেখো এছাড়াও তোমরা মনে রাখবে যে কিছু অতিরিক্ত ইনফরমেশন রয়েছে, যেমন বিজয়ঘাট হচ্ছে দেখো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট। শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থল। শক্তিস্থল হচ্ছে কি ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। বীরভূমি হচ্ছে কি তোমার রাজীব গান্ধীর সমাধিস্থল। কিষান ঘাট হচ্ছে কি চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল। ঠিক আছে, যেহেতু এরা আমাদের ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, তো এদের সমাধিস্থলগুলোকে আমরা স্মরণের সাপেক্ষে কনজার্ভ করে রেখেছি, তাই না। যেমন আমরা গান্ধীর ক্ষেত্রে বললাম রাজঘাট, বাহাদুর শাস্ত্রীর ক্ষেত্রে হচ্ছে কি তোমার বিজয়ঘাট, জওহরলাল নেহরুর ক্ষেত্রে শান্তিবন, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে শক্তিস্থল, রাজীব গান্ধী হচ্ছে বীরভূমি, চৌধুরী চরণ সিং হচ্ছে কি তোমার কিষান ঘাট। ঠিক আছে, মনে রাখতে পারবে তো? মনে রাখতে পারবে? আরে পারবে তো? চলো কোশ্চেন নাম্বার 24 বলেছে দেখো প্রথম বাংলা মাসিক পত্রিকা নিচের কোনটি ছিল? তাই না, প্রথম বাংলা মাসিক পত্রিকা। দেখো সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, দিগদর্শন নাকি বঙ্গদর্শন। তাই না, আমাদের বাংলা মাসিক পত্রিকা যদি আমরা দেখি তাহলে আশা করি সবাই মনে রাখতে পারবে, সেটা যে দিগদর্শন। তাই না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দিস ইজ দিগদর্শন। তো দেখো এখানে মনে রাখো যে দিগদর্শন হচ্ছে কি তোমার 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে জর্জ ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা। সমাচার দর্পণ এটা প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল, যেটা 1818 সালে এটা চালু হয়েছিল। বেঙ্গল গেজেট জেমস অগাস্টন হিকি দ্বারা প্রকাশিত ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র ছিল। আর বঙ্গদর্শন ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত সম্পাদনা পত্রিকা। ঠিক আছে, বঙ্গদর্শন। তাহলে একবার জাস্ট আমি রিভাইজ করে দিচ্ছি, আমাদের বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা ছিল দিগদর্শন, যেটা শ্রীরামপুর মিশন থেকে ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় 1818 সালে সম্পাদনায় এই পত্রিকাটা চালু করা হয়েছিল। সমাচার দর্পণ প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, এটা সপ্তাহে একবার বেরোতো। বেঙ্গল গেজেট হচ্ছে কি তোমার প্রকাশিত ইংরেজি সংবাদপত্র। বঙ্গদর্শনটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত সম্পাদনায় পত্রিকা। আচ্ছা, প্রাচীন মগধের বিখ্যাত পাটলিপুত্র নগরীটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তাই না, পাটলিপুত্র। তো এটাও তোমরা মনে রাখতে পারবে, পাটলিপুত্রের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে উদয়ন বা
উদয়ভদ্র, তাই না? উদয়ন বা উদয়ভদ্র, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগটি হয়ে থাকে, তাই না? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে? তাহলে এটা আমরা সবাই মনে রাখতে পারবো, রিকেটের ক্ষেত্রে ভিটামিন ডি, তাই না? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বললাম? ক্যালসিফেরল। চলো কোশ্চেন নাম্বার 27, নিচের কোনটি ছাপাখানার অক্ষর তৈরিতে ব্যবহৃত টাইপ মেটাল এর প্রধান উপাদান, তাই না? তাহলে টাইপ মেটাল এর প্রধান উপাদান হিসাবে কোনটা আমরা ব্যবহার করি? তাহলে টাইপ মেটাল হচ্ছে কি, দেখো এটা উত্তর হয়ে যাবে একদম, তাহলে হচ্ছে কি সীসা বা লেড বা সীসা। তো দেখো এই যে টাইপ মেটাল সীসা, অ্যান্টিমনি এবং টিনের মিশ্রণে তৈরি হয়। পিতল হচ্ছে কি দেখো তামা এবং দস্তার হচ্ছে কি সংমিশ্রণে তৈরি হয়। ব্রোঞ্জ, তামা, টিন যেটা সোল্ডার, যেটা সীসা এবং টিন ইলেকট্রিক তার জুড়তে আমরা ব্যবহার করি, ঠিক আছে? সোল্ডারটা কি জন্য ব্যবহার করা হয়? ইউজ টু জয়েন্ট দ্য ইলেকট্রিক ওয়্যার, তাই না? ইলেকট্রিক ওয়্যারটাকে আমরা জোড়া লাগাতে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে কি বললাম, যেহেতু টাইপ মেটাল আমরা হিসাবে সীসা, তার সাথে অ্যান্টিমনি এবং টিন, এই তিনটেকে মিশিয়ে আমরা ব্যবহার করি। পিতল তৈরি করার জন্য তামা দস্তা, ব্রোঞ্জের জন্য তামা এবং টিন, সোল্ডারের জন্য সীসা ও টিন, যেটা আমরা ইলেকট্রিকের তার জুড়তে ব্যবহার করি, ঠিক আছে? চলো একটু মনে রাখবে বাবা, এগুলো থেকে কোশ্চেন আসে। কোশ্চেন নাম্বার 28 বলছে, কোন গুপ্ত রাজার শাসনকালে বিখ্যাত তোমার হচ্ছে কি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? গুপ্ত রাজার শাসনকালে। তাহলে আমরা এটা উত্তর কি করব? এটা আমরা উত্তর করব অপশন ডি, তাই না? প্রথম কুমারগুপ্ত, অপশন ডি, প্রথম কুমারগুপ্ত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এর সাথে মনে রাখো যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে পড়াশোনা করেছিলেন। পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা ও সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তদন্তপুরী মহাবিহার নির্মাণ করেছিলেন, তাই না? এগুলো মনে রাখবে। পারস্যের বিখ্যাত শাসক নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ এবং দিল্লি লুণ্ঠন করেছিলেন? নাদির শাহ, তাহলে এটাও তোমরা মনে রাখবে, অপশান বি 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ তোমার ভারত আক্রমণ করেছিলেন, দিল্লি লুণ্ঠন করেছিলেন, তাই না? দেখো তাহলে এবারে লাস্ট কোশ্চেন আমাদের, বনভূমির হিসাব বা আয়তন অনুপাত অনুযায়ী ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন সবচেয়ে কম রয়েছে, তাই না? তাহলে সবচেয়ে কম রয়েছে কোনটা? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট। তো এটা মনে রাখবে, হরিয়ানাতে সবচেয়ে কম রয়েছে। তো দেখো স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সবচেয়ে কম হরিয়ানায়, আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, আর শতাংশ বা পার্সেন্টেজ অনুযায়ী সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মিজোরামে, তাই না? তাহলে সবচেয়ে বেশি রয়েছে কোথায়? শতাংশের হিসাবে মিজোরাম। আর আয়তন অনুপাতে, তাই না, ভারতের কোন রাজ্যে আচ্ছাদন সবচেয়ে কম রয়েছে? হরিয়ানাতে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা, তাই না? যারা যারা ক্লাস করছো তোমাদেরকে একটা জিনিস বলছি, শোনো। তোমরা এপে দেখবে তোমাদের হচ্ছে কি প্রত্যেক ক্লাসের অনুপাতে তেমন করেই সমস্ত হচ্ছে কোশ্চেনের একটা জিস্ট দেওয়া আছে, মানে মক টেস্ট বা প্র্যাকটিস সেট দেওয়া আছে। তোমরা একটা কাজ করবে, যে যা টাইম অনুপাতে ওই অ্যাপে ঢুকে তোমরা কিন্তু টেস্টগুলো সাবমিট করবে বাবা, ঠিক আছে? কারণ যেভাবে ক্লাস করছো ঠিক আছে, তার সাথে কিন্তু তোমাদের মানে পরীক্ষা প্র্যাকটিস করা বা মক টেস্ট দেওয়া, এটা কিন্তু আরো বেশি তোমাকে উন্নত করবে। তো এই জন্য তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদের যেমন যার টাইম হবে তোমরা কিন্তু অ্যাপের মধ্যে যে মক টেস্টগুলো দেওয়া আছে বা যে ক্লাস টেস্টগুলো দেওয়া আছে বা যে প্র্যাকটিস টেস্টগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু সাবমিট করবে। ওকে, চলো পরের ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।